আলোক রশ্মি বাঁকে, সে তার অভিমুখ পরিবর্তন করে যখন একটা মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে যায়। প্রতিফলনে আমরা কি শিখেছিলাম যে আলোক রশ্মি যে মাধ্যম থেকে আছে সেখান থেকে হয়তো আমি একটা লেজার মারলাম, এখান থেকে আমি বায়ু মাধ্যমে আছি, এখন একটা লেজার মারলাম, ওখানে একটা দর্পণ আছে, তো কি হবে এখান থেকে যে রশ্মিটা যাবে সেটাকে আমরা আপতিত রশ্মি বলবো। দর্পণে পড়বে, পড়ে ও কিন্তু ভেতরে ঢুকে যাবে না, ও আবার এই মাধ্যমেই ব্যাক করে ফিরে আসবে। তাহলে এই মাধ্যমের কোনো পরিবর্তন হয় না এজ সাচ প্রতিফলনের জন্য। কিন্তু প্রতিসরণের কথা যখন বলা হবে, আমি লেজার রশ্মি মারলাম, লেজার মারলাম, কিন্তু সেটা দর্পণে নয়, সেটা হয়তো এক গ্লাস জল আছে তার উপরে, বা কোনো একটা পুকুর আছে তার উপরে, বা একটা গ্লিসারিনের বোতলের মধ্যে মারলাম। তো সেই ক্ষেত্রে কি হবে বলো? আলোক রশ্মি আমার কোনখান থেকে বের হচ্ছে? আমার হাতে যে লেজার আছে সেখান থেকে। তো লেজারটা কোথায় আছে? বায়ু মাধ্যমে। তো বায়ু থেকে বের হলো, বের হয়ে কোথায় গেল? জল নামক যে মাধ্যম সেখানে চলে গেল, বা গ্লিসারিন নামক যে মাধ্যম সেখানে চলে গেল। আর যখন যাবে আলোক রশ্মি, যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাবে, তখন আলোক রশ্মি তার অভিমুখের পরিবর্তন করবে, আলোক রশ্মি বেঁকে যাবে। এই সম্পর্কিত দুটো মাধ্যমের কথা আমাদের বলতে হবে। তোমরা প্রত্যেকেই নাম শুনেছো এই দুটো মাধ্যমের নাম, একটাকে বলে ঘন মাধ্যম আর একটা হচ্ছে লঘু মাধ্যম। ঘন মাধ্যম মানে আর কিছু না, যেখানে বা যে মাধ্যমে আলোক রশ্মি বেশি বাঁকবে। ধরো কোনো একটা মাধ্যম থেকে সেই মাধ্যমে ঢুকলো, তো বেশি করে বেশি পরিমাণে বেঁকে গেল, বেশি কোণে বেঁকে গেল, তখন তাকে আমরা বলবো ঘন মাধ্যম। আর লঘু মাধ্যম তখন বলবো যখন আলোক রশ্মি কম পরিমাণ বাঁকবে, সেখানে আমরা বলবো লঘু মাধ্যম। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি এই সম্পর্কে বাচ্চাদের একটা মিসকনসেপশন তৈরি হয়ে যায়। তার মানে যার স্যার ঘনত্ব বেশি সেটা ঘন মাধ্যম, আর যার ঘনত্ব কম সেটা তাহলে লঘু মাধ্যম হবে। বাট আলোর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, ওই ঘনমাধ্যম ওই ঘনত্বের কথা নয় এখানে, এখানে আমরা আলোকীয় ঘনত্বের কথা বলবো। মানে যে মাধ্যমে বাস্তব যে ঘনত্ব আমরা পড়েছি তার ঘনত্ব হয়তো কম, যেমন তারপিন তেলের ক্ষেত্রে জলের চেয়ে তারপিন তেলের ঘনত্ব কম, কারণ তোমরা জানো তেলের ঘনত্ব জলের চেয়ে কম হয়, ওই জন্যই তো তেল জলের ওপরে ভাসে। কিন্তু তার আবার আলোকীয় ঘনত্ব বেশি, মানে সে কিন্তু আলোক রশ্মিকে বেশি বাঁকিয়ে দিতে পারে। তাহলে বাস্তবে যার আসল ঘনত্ব, সেই ঘনত্ব যার কম, সে কিন্তু আলোক রশ্মিকে আবার বেশি বাঁকিয়ে দিতে পারে, মানে তার আলোকীয় ঘনত্ব বেশি। তাহলে এখানে ঘনত্ব বলতে বা ঘন মাধ্যম বলতে আমরা বুঝবো সেই মাধ্যম বা যে মাধ্যম আলোক রশ্মিকে যত বেশি বাঁকাতে পারবে সে ঘন মাধ্যম হবে, আর যে মাধ্যম আলোক রশ্মিকে কম পরিমাণ বাঁকাবে তাকে আমরা বলবো লঘু মাধ্যম। এবার আমরা এই দুটো কেস এখন বুঝবো, দেখবো যে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তখনই বা কিরকম ভাবে বাঁকছে, বা লঘু থেকে যখন ও ঘন মাধ্যমে আসবে তখনই বা ও কিভাবে বাঁকবে। তো সবার প্রথম ধরো এটা হচ্ছে বিভেদ তলটা। বিভেদ তল মানে কি? এখানটা ধরো এয়ার বা বায়ু, আর এখানে তুমি এক গামলা জল নিয়েছো বা জল আছে এর মধ্যে, বুঝতেই পেরে গেছো। এটা আলাদা আলাদা দুটো মাধ্যম হয়ে গেল, ওটা একটা অন্য মাধ্যম, এটা একটা অন্য মাধ্যম। এবার তুমি কি করলে? আলোক রশ্মিকে ফেললে বা একটা উপর থেকে লেজার মারলে, এখান থেকে একটা লেজার তুমি মারলে এখান থেকে, ওকে। তো আলোক রশ্মি কিভাবে হবে? তির্যক ভাবে মারা হয়েছে, তো লেজার থেকে রশ্মিগুলো সরল রেখায় যেহেতু চলে, এরকম ভাবে আসলো, সরল রেখায় আসলো। কিন্তু এখানে আসার পরে কাহানি মে টুইস্ট। কি টুইস্ট? তো যে বিন্দু যেখানে পড়ছে, ও যে বিন্দুতে আপতিত হচ্ছে, আপতন বিন্দু যেটা রয়েছে, সবার প্রথমে আমাকে কি করতে হবে, যেটা আমরা প্রতিফলনেও করতাম, একটা অভিলম্ব অঙ্কন করতে হবে। তো এই ক্ষেত্রেও আমরা করব, এই যে বিভেদ তল, এখানে একটা অভিলম্ব অঙ্কন করে নেবো আগে। বুঝতে পেরেছো? এটাকে আমাদের বলবো অভিলম্ব বা নর্মাল। আর এটাকে আমরা আপতিত রশ্মি বলবো, অবশ্যই বলবো, যে রশ্মি পড়ছে তাকে আপতিত রশ্মি। আর অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো আপতন কোণ, যেটা প্রতিফলনেও বলেছিলাম আপতন কোণ হতো। বাট এখানে কিন্তু প্রতিফলন হবে না, এখানে কি হবে? প্রতিসরণ হবে। মানে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করবে বলো? জলের মাধ্যমে প্রবেশ করবে। তো তোমার মনে হতে পারে স্যার আলো তো সরল রেখায় চলে, তো ঠিক আছে প্রবেশ করিয়ে দিন, কি অসুবিধা আছে? তাহলে আলো তো এরকম ভাবেই চলে যাবে। বাট মেরে দোস্ত, এটা হয় না। আলোক রশ্মি কি করে? তার পথ পরিবর্তন করে, আলোক রশ্মি বেঁকে যাবে। এবার এখানে তুমি বলতে পারো স্যার ঠিক আছে, যেহেতু এটা বায়ু মাধ্যম, মানে এটাকে আমি লঘু ভাবতে পারি, আর জলটা যেহেতু ঘন মাধ্যম, জলটা যেহেতু কোন মাধ্যম? ঘন মাধ্যম, তাহলে এই ক্ষেত্রে স্যার কি হবে? স্যার কোন দিকে বাঁকবে? দেখো এখানে দুটোই সম্ভাবনা আছে। কি সম্ভাবনা আছে? যেদিকে যাওয়ার কথা ছিল, সরল রৈখিক পথে যেদিকে যাওয়ার কথা ছিল তার থেকে কি হতে পারে? অভিলম্বের দিকে আসতে পারে, অথবা অভিলম্ব থেকে দূরে চলে যেতে পারে। আমি জানি তোমরা অনেকেই জানো এটা, অনেকে মুখস্থ করো, বাট এক্সাম হলে গিয়ে ভাই কি ছিল রে, দূরে যাবে না কাছে আসবে? তো তার জন্য একটা বেস্ট গল্প বলছি, এই গল্পটা যদি মনে রাখতে পারো কোনোদিনও ভুল হবে না, ইটস মাই গ্যারেন্টি। গল্পটা হচ্ছে এরকম, তুমি ভেবে দেখো তোমার
বাড়ির ধরো যে গলির যে রাস্তাগুলো হয়, গলির রাস্তাতে খুব একটা তো ভাই যানজট থাকে না, বেশি তো ওই 2-4টে সাইকেল বাইকই যায়, বড় বড় ট্রাক গাড়ি ফাড়ি এসব তো কিছু আসে না। তো গলির রাস্তায় তুমি ইচ্ছে মতো সাইকেল নিয়ে এদিক ওদিক স্টাইল মারতেই পারো, বাঁ দিক যেতে পারো, ডান দিক যেতে পারো, কোনো নিয়মকে, ট্রাফিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তুমি যা খুশি করতে পারো। বাট মেন রাস্তায় যদি তুমি করো, যেখানে হাজার হাজার গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, লরি যাচ্ছে, তাহলে তো ভাই একদম এক ছবলেই ছবি, পরের দিন হাল্লাবোল হয়ে যাবে। তো সেই কারণে মেন রোড, যেটাকে আমরা কি ভাববো, গণমাধ্যম ভাববো, সেখানে যখন তুমি যাবে সেখানে তোমায় ট্রাফিক নিয়ম মানতে হবে। আর পাড়ার যে রাস্তা বা গ্রামের গলির যে রাস্তা, সেখানে তুমি যখন যাবে সেখানে তুমি ট্রাফিক নিয়ম নাও মানতে পারো, ট্রাফিক নিয়ম মানবে না, স্টাইল মারবে, ঠিক আছে। তো এই কথাটা মনে রাখতে হবে। আর যেটাকে আমি বলছি ট্রাফিক নিয়ম, এই ক্ষেত্রে সেটা ভেবে নাও অভিলম্ব। অভিলম্বকে কার সমানুপাতিক ভাববো আমরা? ট্রাফিক নিয়মের সমানুপাতিক ভাববো। তো দেখো এবার, তাহলে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যম মানে কি? তুমি গ্রামের রাস্তা থেকে বা তোমার পাড়ার রাস্তা থেকে তুমি কোথায় আসছো? শহরের মেন রোডে আসছো। সেই ক্ষেত্রে তোমায় তাহলে কি করতে হবে? ট্রাফিক নিয়ম মানতে হবে, নইলে ময়ে হয়ে যাবে। তাহলে আলোকরশ্মি এদিক দিয়ে না গিয়ে কি করবে? ট্রাফিক নিয়ম মানে কে? যেটা আমার অভিলম্ব ছিল, তো অভিলম্বের দিকে মেকে যাবে, এরকম হবে। তাহলে এটাকে আমি বলবো, বুঝতে পেরেছো আশা করি, কোনো দুঃখ নেই। এটা তো আমাদের কি ছিল? আপতিত রশ্মি ছিল। এটাকে কি বলবে? প্রতিফলিত না, প্রতিসৃত রশ্মি। কারণ প্রতিফলন হচ্ছে না, প্রতিসরণ হচ্ছে। ওকে। আর এই যে কোণটা, আর একই রকম ভাবে এই কোণটাকে যদি আমি প্রতিফলন কোণ বলি, এই কোণটাকে কি বলবো? আরটাকে বলবো প্রতিসরণ কোণ। ওকে। তো দেখতেই পাচ্ছ, আর কমন সেন্স কি বলে? এটা স্যার আয় হলে, আয়ের থেকে দেখো আরটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, তাহলে কারণ বেঁকে গেছে। তাহলে মনে থাকবে এটা, আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যাবে। মানে তুমি কি রকম ভাবে? আমি বলবো না, সবাই বলবে লঘু থেকে ঘন। তুমি কি ভাববে? পাড়ার রাস্তা থেকে শহরের মেন রোড, পাড়ার রাস্তা থেকে শহরের মেন রোড মানে ট্রাফিক নিয়ম মানতে হবে। ট্রাফিক নিয়ম মানা মানে আমাকে অবিলম্বের দিকে সরে যেতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একই রকম ভাবে যদি উল্টো ঘটনাটাকে আমি বানাই, উল্টো ঘটনা মানে বুঝতেই পারছো, আলোক রশ্মি সাপোজ এবার দেখো ঘন থেকে লঘু মাধ্যমে যাবে, মানে তুমি জলের তলায় ডুবে একটা লেজার মারছো, যে লেজার রশ্মিটা কি জল থেকে কোথায় যাচ্ছে? বায়ু মাধ্যমে যাচ্ছে। তাহলে ঘন থেকে কোথায় যাচ্ছে বলো? লঘু মাধ্যমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখি, এখন তাহলে এখানে জলের তলায় ডুবে গেছো তুমি, এটা তোমার ঘন মাধ্যম ছিল, জলের তলায় ডুবে বায়ু মাধ্যমে লেজার মারছো। তো তুমি এইভাবে লেজারটা মারলে কোনো অসুবিধা নেই, আলোক রশ্মি পড়লো এরকম ভাবে। এবার বলো, তাহলে এই যে বিভেদ তল, যে বিন্দুতে আপতিত হলো, ওই বিন্দুতে সবার প্রথমে আমায় কি করতে হবে? একটা অভিলম্ব অঙ্কন করতে হবে। তো চলো আমি একটা লম্ব অঙ্কন করে নিলাম। ঠিক আছে। আর একবার যখন লম্ব অঙ্কন করে ফেললাম, ভেবে দেখো যদি এরকম মাধ্যমের পরিবর্তন না হতো, তাহলে আলোক রশ্মি কোন দিক দিয়ে যেত? স্যার এটা তো সব থেকে সহজ, আলো সরলরেখায় চলে, তো স্যার সরলরেখাতে এরকম ভাবেই চলে যেত। বাট বাস্তবে তো হবে না ভাই সাহেব। কেন হবে না? কারণ মাধ্যমের পরিবর্তন হচ্ছে। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? লঘু মাধ্যমে যাচ্ছে। বায়ু লিখবো না লঘু লিখবো? লঘুই লিখে দিই, বায়ুই বেসিক্যালি এই ক্ষেত্রে আমার লঘু মাধ্যম। তো ঠিক আছে, খুব সিম্পল একটা জিনিস, চাপ নেওয়ার কোনো কারণ নেই। এই কোণটাকে কি বলবে? আপতন কোণ আই। কিন্তু বুঝতে পারছো ওদিক দিয়ে যাবে না। আচ্ছা এই ক্ষেত্রে বলো আলোক রশ্মি কোন দিকে হবে? অবিলম্বের দিকে আসবে কি অবিলম্ব থেকে দূরে আসবে? সেম গল্প, আমরা সেম কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব। ভেবে দেখো তুমি কোথায় আছো এখন? ঘন মাধ্যমে। ঘন মাধ্যমে মানে তুমি মেন রোডে, মেন রাস্তায় তুমি সাইকেল চালাচ্ছ। সেখানে তুমি তো একদম একদম স্বচ্ছভাবে সাইকেল চালাচ্ছিলে, অনেস্টির সাথে, কোনো নিয়ম ভঙ্গ না করে। বাট এবার ওই মেন রোড থেকে যখন তুমি গলির রাস্তাতে বা পাড়ার রাস্তাতে ঢুকবে, তখন ভাই সাহেব তখন কোনো নিয়মকে পুরো তোয়াক্কা না করে বুড়ো আঙুল দেখিয়ে কি করবে? স্টাইল মারবে। তো ট্রাফিক নিয়ম তুমি মানবে না, মানে ট্রাফিক নিয়মের থেকে তুমি কি করবে? দূরে চলে যাবে। আর ট্রাফিক নিয়মটাকে আমি কি বললাম? অভিলম্ব। তাহলে এই ক্ষেত্রে কি হবে? তুমি যেহেতু মানবে না মানে তুমি সেই জিনিসটা থেকে কি করবে? দূরে চলে যাবে। তাহলে প্রতিষ্ঠিত রশ্মিটা দূরে চলে যাবে এভাবে। আর অভিলম্বের সাথে প্রতিষ্ঠিত রশ্মির যে কোণ, সেই কোণটাকে আমি কি বলবো? প্রতিসরণ কোণ। তাহলে এখানে কমন সেন্সে দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রে আর এর মানটা কি হবে? বড় হবে। দেখো আর গ্রেটার দেন আই হবে। কিন্তু যখন লঘু থেকে ঘন থেকে ছিল, সেখানে দেখতে পাচ্ছ আইটা বড় ছিল, আই গ্রেটার দেন আর ছিল। আশা করি বুঝতে কোনো অসুবিধে হয়নি।
আর এই যে পরিবর্তনটা হলো, বড় ছোট যে হয়ে গেল, এদের যে অন্তরটা, ডিফারেন্সটা, এটাকে আমরা পরে পড়বো, যদিও এটাকে আমরা কি বলবো, চ্যুতিকোণ। তাহলে এই ক্ষেত্রে মানে পাতি কথা, হতে চেয়েছিলে ডক্টর, হয়ে গেলে ইঞ্জিনিয়ার, এই দুটোর যে মধ্যবর্তী কোণটা, যে তুমি কতটা কোণে ডেভিয়েট করে গেলে, কতটা কোণে তুমি পথ পরিবর্তন করলে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, চ্যুতিকোণ। তাহলে এই ক্ষেত্রে বুঝতেই পারছো চ্যুতিকোণ মানে কোনটা হবে, কমন সেন্স দেখে নাও, আমি বলেই দিচ্ছি এখানে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু আই, তো বিপ্রতিভ কোণ দেখতে গেলে এই পুরো কোণটা কত হবে, এটাকেও আই বলবো আমরা। কিন্তু চ্যুতি মানে কোনটা, এদিক দিয়ে যাওয়ার কথা ছিল এদিক দিয়ে যাচ্ছে, মানে যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে যাচ্ছ, যার হাত ধরে পথ চলার কথা হয়েছিল আর বাস্তবে যার হাত ধরে পথ চলছো, দুজনের যে মধ্যবর্তী কোণটা, সেটাকেই বলবে চ্যুতিকোণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের চ্যুতিকোণ বা ডেল্টাকে আমরা বলবো, যেহেতু আইটা বড়, এই কোণটা কত হবে বলো, এটা আই মানে বিপ্রতিভ আই, তাহলে এই কোণটা হয়ে যাবে তোমার আই মাইনাস আর, আই মাইনাস আর। আচ্ছা, এর ক্ষেত্রে দেখে নাও একই রকম ভাবে, দেখো এটা আই মানে বিপ্রতিভ কোণ, এটাও আই হবে, ওকে। আর তাহলে এখানে চ্যুতিকোণ কোনটা হবে, যাওয়ার কথা ছিল এই সাদা লাইনটা বরাবর, বাট যাচ্ছে কোন দিক দিয়ে, হলুদ লাইন বরাবর, তাহলে এই যে এতটা মেকে গেছে, এটাকে আমরা বলবো চ্যুতিকোণ। চ্যুতিকোণের মান কত হবে বলো এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো আর আর কোনটা বড় আর আইটা ছোট, তাহলে এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমার আর মাইনাস আই। আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার, বুঝতে পেরেছো, পুরো জিনিস ক্লিয়ার হয়ে গেছে। মনে থাকবে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেলে কখন অভিলম্বের দিকে মেকে যাবে, কখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এই গল্পটা মনে রাখতে হবে। কিন্তু আর একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা প্রতিফলনেও দেখেছি যে লম্বভাবে যদি কোনো দর্পণের ওপরে আলোকরশ্মি পড়তো, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, ও একই পথে একইভাবে বাউন্স ব্যাক করতো, ফিরে আসতো। তাহলে অনেকের এটা মনে হতে পারে সে লম্বভাবে যখন প্রতিফলন হয়, লম্বভাবে কি প্রতিসরণ হবে না? অবশ্যই হবে, আলবাত হবে। তো এই ক্ষেত্রে স্যার তাহলে কি হবে, আলোকরশ্মি কি ফিরে যাবে? আজ্ঞে না, আলোকরশ্মি ফিরে যাওয়ার এখানে কোনো ব্যাপার নেই। মাধ্যমের পরিবর্তন হচ্ছে, আলোকরশ্মি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে এন্ট্রি নিচ্ছে, রয়্যাল এন্ট্রি ব্রো। তাহলে সাপোজ সে লঘু হতে পারে, লঘু থেকে ঘন আসতে পারে, বা ঘন থেকে লঘু, তুমি যা খুশি বলো। যখন আলোকরশ্মি রকম, এটা হচ্ছে বিভেদ তলটা, ওকে, মানে এদিকটা ওপরের পুরো দিকটা হচ্ছে লঘু, নিচের পুরো দিকটাকে কি করলাম, ঘন করে দিলাম। যখন ধরো আলোকরশ্মি এরকম লম্বভাবে পড়বে 90 ডিগ্রিতে, তো ভাই সাহেব এই ক্ষেত্রে মানে কার দিকে পড়ছে, অভিলম্ব বরাবর পড়ছে, কারণ বিভেদ তল এটাই আমার অভিলম্ব ভেবে দেখো। তাই তো এঁকেছিলাম যে বিভেদ তল ছিল, তার উপরে একটা লম্ব অঙ্কন করেছিলাম, সেটাকেই আমরা কি নাম দিয়েছিলাম, অভিলম্ব। তাহলে আলোক রশ্মি যখন এইভাবে পড়বে, মানে অভিলম্বের সাথে সমান্তরাল ভাবে পড়ছে, অভিলম্বের সাথে 0 ডিগ্রি কোণ করে পড়ছে, তো সেই ক্ষেত্রে কোনো বাঁকাবাকির কোনো গল্প নেই মেরে দোস্ত। জাস্ট যেভাবে আসলো, কোনো রকমের দিক পরিবর্তন না করে একই রকম ভাবে নিচের দিকে ঢুকে যাবে, কোনো পরিবর্তন হবে না, সেট করে নিচের দিকে ঢুকে যাবে, যা ছিল তাই। বোঝা গেল? তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে লম্ব যেভাবে আসবে একই সরলরেখাতে চলে যাবে, ওর কোনো রকমের বেন্ডিং টেন্ডিং কিচ্ছু হবে না, কোনো রকমের দিক পরিবর্তন করবে না, এরকম ভাবে জাস্ট ঢুকে যাবে। মনে থাকার দরকার আছে এটা। এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে ভৌত রাশি প্রতিসরণের ক্ষেত্রে, সেটা হলো প্রতিসরাঙ্ক। এটা অনেকে ফর্মুলা মুখস্থ করে, বাট অ্যাকচুয়াল ফিল আমি জানি না কজন ফিল করতে পারো এই জিনিসটা, সেটা আমি এক্সপ্লেন করবো একদম ভালো এক্সাম্পল দিয়ে। তো সবার প্রথমে প্রতিসরাঙ্ক কি জিনিস, এই ব্যাপারটা বুঝতে গেলে একটা গল্প আগে তোমায় শুনতে হবে। সেই গল্পটা হচ্ছে, ধরো তুমি জগিং করতে যাচ্ছ, ভোর 4টের সময় উঠলে, জানি না বলে স্যার আমরা তো 4টের সময় ঘুমাতে যাই, 4টের সময় উঠবো কিভাবে? তাহলে একবারে স্যার জগিং সেরে এসে ঘুমাতে যাবো, দিয়ে বিকাল 4টেতে ঘুম থেকে উঠবো, হোয়াট এভার ইট ইজ, জোকস অ্যাপার্ট। তো সাপোজ কেউ এতদিন কেউ যেত না কলোনি থেকে, পাড়া থেকে, ধরো পাড়ার সামনে কোনো মাঠ আছে, তো তুমি প্রথম দিন গেলে জগিং করতে, দৌড়াচ্ছ, ফাঁকা মাঠ, কোনো লোকজন কেউ নেই, তো তুমি কি করবে, সব থেকে বেশি বেগে দৌড়াতে পারবে, কোনো তো বাধা টাধা দেওয়ার মতো কোনো ব্যাপার স্যাপার তো কিছু নেই, তো তোমার বেগটা কি হবে বলো, সব থেকে বেশি বেগ হবে। এবার তুমি জগিং করছো দেখে লোকের মনে একটু হিংসের উদ্রেক হতেই পারে, আর হিংসের থেকেও বড় কথা, তুমি যদি আবার মেয়ে হয়ে থাকো, তাহলে তো ভাই সাহেব পরের দিনেই মাঠ 50% ভর্তি হয়ে যাবে, যেটা হয় আমার পাশের একটা কলোনিতে এরকম আগে দেখতাম যখন ছোট ছিলাম। হোয়াট এভার, বোঝা গেল? হ্যাঁ। তো যখন তুমি প্রথম দিন মাঠে দৌড়াচ্ছ, একা একা দৌড়াচ্ছ, তোমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই, স্বাভাবিকভাবেই তোমার বেগ কি হবে বলো, সর্বোচ্চ বেগে তুমি দৌড়াবে, ওকে। এবার ধরো বিশাল বড় একটা মাঠে একজন তোমার সাথে, পরের দিন একজন মোটিভেশন পেয়ে গেছে তোমাকে দৌড়াতে দেখে, একজন দৌড়াচ্ছে, তাতেও তোমার বেগের খুব একটা পরিবর্তন হওয়ার কথা নয়,
তো যখন যেদিন কেউ ছিল না সেদিনও তোমার মোটামুটি যা বেগ ছিল, আর একজন কি এত বড় মাঠে একজন বা দুজন আছে, তোমার বেগের একটু হয়তো পরিবর্তন হবে, সে সামনে চলে এলো একটু ব্রেক মারতে হবে, তো একটু বেগ হয়তো কমবে, বাট মোটামুটি একই রকম ধরতে পারি। কিন্তু ভাবো তারপরে লোকজন আরও বেশি মোটিভেশন ইন্সপিরেশন পেয়ে গেল, গিয়ে পরের দিন দেখলে মাঠে 10 জন লোক চলে এসছে, তো সেদিন কি হবে, তোমার বেগ কমবে, অবভিয়াসলি কমন সেন্স স্যার কমছে। তারপরের দিনে দেখলে 20 জন লোক চলে আসলো, বেগ আরও কমবে, 50 জন এলো, বেগ আরও কমবে, 100 জন এলো, বেগ আরও কমবে। এবার রিলেট করতে পারছো কি বলতে চাইছি আমি? তাহলে এখানে ফিজিক্সের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা যে আমরা পড়ছি, প্রতিসরণ যে চ্যাপ্টার আমরা পড়ছি, এখানে যে তোমার বেগের কথা বলবো না, এখানে আমরা আলোর বেগের কথা বলবো। তাহলে আলো যখন শূন্য মাধ্যমে যাবে, বা আলো যখন বায়ু মাধ্যম, কারণ বায়ু মাধ্যমকে আমরা মোটামুটি শূন্য মাধ্যম ধরতে পারি, কারণ ঘনত্ব প্রচণ্ড কম, প্রচণ্ড রকমভাবেই লঘু মাধ্যম, বুঝতেই পারছো। তাহলে আলোর বেগ বায়ু মাধ্যম বা শূন্য স্থানে আমরা মোটামুটি কত ধরে নিই, যেটা সর্বোচ্চ হয়, কমন সেন্স, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম বুঝতেই পারছো। তাহলে আলোর বেগ এটা ভাবার কোনো কারণ নেই স্যার, আলোর বেগ তো সবসময় ধ্রুবক থাকে না মেরে দোস্ত, মাধ্যমের উপরে নির্ভরশীল। যখন তুমি বায়ু বা শূন্য মাধ্যমে, সেখানে আলোর বেগ থাকে, আলোর বেগ তাহলে লিখে দিতে হবে। আলোর বেগ কত লিখবো? 3 × 10⁸। কোথায় হয় এটা জানো? বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে এটা, তো এটাকে আমি সি দিয়ে প্রকাশ করবো বেসিক্যালি। ওকে, সি হচ্ছে আলোর বেগ বায়ু মাধ্যমে। তো ওটা তো সবসময় সর্বোচ্চ বেশি, এর থেকে বেশি তো ভাই কোনো কিছু হওয়া সম্ভবই নয়। যেদিন মাঠে কেউ ছিল না, তুমি দৌড়াচ্ছিলে, সেদিন তোমার বেগ সর্বোচ্চ ছিল, বা একজন দুজন থাকলেও মোটামুটি আমি ওই 3 × 10⁸, অ্যাকচুয়ালি 2.9998 সামথিং হয়, জানো হয়তো, তো আমি মোটামুটি সি রাখলাম। এবার কি হলো, যেদিন 10 জন ছিল সেদিন তোমার বেগ কত হলো, কিছু একটা ধরো কমে গেল, 2 হয়ে গেল, বা 2.9 হয়ে গেল, আবার একদিন ধরো 2.8 হলো। তো বাকি সব ক্ষেত্রে লোক সংখ্যা যত বাড়ছে, মানে যখন 10 জন যখন দৌড়াচ্ছে তখন একরকম মাধ্যম, মানে ধরো অন্য হালকা করে ঘন মাধ্যম হলো, তারপর যখন 20 জন দৌড়াচ্ছে আরেকটু বেশি ঘন মাধ্যম, 50 জন, তাহলে আস্তে আস্তে কি বিভিন্ন রকমের মাধ্যম হচ্ছে। আর প্রত্যেকটা মাধ্যমের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, বেগগুলো সেম, সি থাকবে কি পরিবর্তন হয়ে যাবে। ধরো এ একটা মাধ্যম, এই ক্ষেত্রে আলোর বেগটা এখন v1 হয়ে গেছে। এটা মানে কোনটা বলো তো, যখন 10 জন ধরো দৌড়াচ্ছে তোমার সাথে, এটা আর একটা মাধ্যম, মানে এটা জল ধরতে পারে, এটাকে গ্লিসারিন, সেখানে আলোর বেগ কত হবে, অন্য কিছু একটা হবে, 3 × 10⁸ তো হবে না, তার চেয়ে কমই হবে। আর একটা ধরো কোনো একটা মাধ্যম, মানে ধরো তেল, সেখানে আলোর আর একটা রকম বেগ হবে v3। তো যত তুমি আলাদা আলাদা মাধ্যম নেবে, প্রত্যেকটা মাধ্যমের যেহেতু আলোকীয় ঘনত্ব আলাদা আলাদা হবে, সেই ক্ষেত্রে আলোর বেগটাও কি হয়ে যাবে, প্রত্যেকটা মাধ্যমের জন্য আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু ইটারনাল কোনটা, সব থেকে বেশি সর্বোচ্চ কোনটা, বায়ু মাধ্যম বা শূন্যস্থান। এবার তুমি ভাবছো, যেদিন প্রথম দৌড়াচ্ছিলাম কত জোরে দৌড়াতে পারছিলাম, আর আজকে দেখো আমার কি অবস্থা করে দিয়েছে, এই বদমাস লোকজন এসে আমার বেগ আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে প্রথম যেদিন 10 জন লোক ছিল, মানে এ মাধ্যমে, সেদিন তুমি যখন তুলনা করছো, ভাবছো প্রথম দিন দৌড়াচ্ছিলাম সিতে, আর আজকে আমাকে দৌড়াতে হচ্ছে v1 বেগে, কমে গেল আমার বেগটা। তাহলে এই যে অনুপাতটা, এই যে কম্প্যারিজনটা, এই তুলনাটাকে কি বলে জানো ফিজিক্সের ভাষায়? ওটাকেই বলে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক আর কিছু না, তুলনা, কম্প্যারিজন। যে আমি ফাঁকা মাঠে গোল দিচ্ছিলাম, মানে কেউ দৌড়াচ্ছিল না, তখন আমার যা বেগ ছিল, এখন মাঠে এতজন লোক আছে, এখন আমার বেগটা কমে গেল। মানে আমি বায়ু মাধ্যমে যখন, আলো বলবে কি, আমি বায়ু মাধ্যমে যখন যাচ্ছিলাম তখন আমার এই এত বেগ ছিল, এখন গ্লিসারিনে যাচ্ছি, এই জন্য আমার বেগটা কমে গেল, এত গুণ কমে গেল। তাহলে এই যে তুলনাটা কত গুণ কমলো, সেই তুলনাটাকেই আমরা কি বলবো, প্রতিসরাঙ্ক। তাহলে এ মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ককে কিভাবে লিখবো বলো? μ1 বলবো, যেহেতু 1 নম্বর মাধ্যম বা এ মাধ্যম, তুমি এও লিখতে পারো, কোনো চাপ নেওয়ার কিছু কারণ নেই। তাহলে মিউ এর ফর্মুলা, তুলনা, কার সাথে কার তুলনা? যেদিন সব থেকে জোরে তুমি দৌড়েছিলে, ফাঁকা মাঠে যেদিন গোল তুমি দিয়েছিলে, মানে সি যেটা বায়ু মাধ্যমে আলোর বেগ, ভাজিত কত হবে এই যে মাধ্যমটা, এ মাধ্যমটা যেখানে, সেখানে আলোর বেগ। তুমি v1ও লিখতে পারো, বা অনেকে va লিখে, মানে এ মাধ্যমে আলোর বেগকে আমরা কি বলবো, va। বি মাধ্যমে আলোর বেগকে আমি কি বলবো, ভিবি, বা এটা ভাবেও ভাবতে পারো। সি মাধ্যমে আলোর বেগকে তুমি কি বলবে, সি মাধ্যমে আলোর বেগকে তুমি কি বলবে, ভিসি। সিম্পল জিনিস একদম। মাধ্যম পরিবর্তন করবে তো আলোকীয় ঘনত্ব পরিবর্তন হবে, তো আলোর বেগও পরিবর্তন হয়ে যাবে, আলাদা আলাদা বেগ হবে। কিন্তু এটার ভাই সাব কোনো পরিবর্তন হবে না। এবার তুমি কম্পেয়ার করলে, তাহলে এটাকে কি বলবে, এ মাধ্যমটার প্রতিসরাঙ্ক। ওকে, এবার একই রকম ভাবে বলো, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক তুমি কত বলবে? বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, ওই যে যেদিন ফাঁকা মাঠে গোল দিয়েছিলে সি, আর এখন বেগ কত হয়ে গেছে, পিবি। ঠিক আছে,
বি বি না, ভি বি। ওকে, আর এই মাধ্যমে কত হবে বলো, মিউ সি কত হবে, সি বাই আলোর বেগ ভিসি। তো ইন জেনারেল যদি আমি বলি, সাধারণ আকারে যদি লিখি আমি, তাহলে কোনো একটা মাধ্যমে আলোর বেগ ভি, আর বায়ুতে আলোর বেগ কত হবে বলো, সি। তাহলে এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক কত বলবো, মিউ সমান সি বাই ভি। তাহলে এটা হচ্ছে একটা তুলনা, একটা অনুপাত বেসিক্যালি। আর একটা জিনিস ভেবে দেখো, এই জিনিসটা সবসময় কি হবে বলতো, একের চেয়ে বড়ই হবে। আর এক কখন হবে, যখন বায়ু থেকে বায়ুতেই যাবে। তাহলে ভাই কি পরিবর্তন হবে, সি বাই সি কেটে যেয়ে তো এক হবে না। বাকি সব ক্ষেত্রে কি হবে বলো, ভিটা তো ছোট হবে। ভিটা ছোট হওয়া মানে মানটা কত হবে, একের থেকে বড়ই হবে, সাধারণ আকারে লিখলে আর কি। বুঝতে পেরেছো? তাহলে ধরো একটা আমি তুলনা দিয়ে দেখাচ্ছি, একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো কোনো একটা মাধ্যম আছে, এই মাধ্যমে ধরো এখান থেকে বায়ু থেকে এলো, এটা কোনো একটা মাধ্যম, মাধ্যম এক্স বা ওয়াই যা খুশি হতে পারে, এটা হচ্ছে বায়ু। দিয়ে এখানে ঢুকে গেল, বায়ু থেকে মাধ্যম এক্সে ঢুকলো, যা খুশি এদিকে আসুক যেদিকে আসুক মাখবে, এটুকু জানো তুমি। এবার তোমাকে বলা হলো এর প্রতিসরাঙ্ক কত হবে, আর এটা বলা হলো এই মাধ্যমে আলোর বেগ ভি, এক্স মাধ্যমে আলোর বেগ হচ্ছে 2 গণিত 10⁸। আর তুমি জানো আলোর বেগ বায়ু মাধ্যমে কত হয়, 3 গণিত 10⁸। এবার তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই সাহেব প্রতিসরাঙ্ক কত হবে, তুমি আচ্ছা করে বলে দেবে এটা আর এমন কি ব্যাপার, মিউ সমান সি বাই ভি। সি এর মানটা হবে 3 × 10⁸, আর ভি এর মানটা হবে 2 × 10⁸। 10⁸ 8 কেটে যাবে, 3 এর 2 মানে 1.5। এই কথাটার অর্থ কি জানো, 1.5 কথাটার অর্থ, সব থেকে প্রথমে তার আগে একটা জিনিস দেখো, এটার কোন একক থাকবে, আনসার হচ্ছে না, কারণ দুটো বেগের অনুপাত ভাই, মিটার বাই সেকেন্ড কেটে যাবে। তো এটা এক তো ফার্স্ট অফ অল এর কোনো একক নাই, এককবিহীন একটা ভৌত রাশি। দ্বিতীয়ত এর অর্থটা কি, 1.5, 1.6, 1.33, 1.25, এগুলোর মানে এটাই বোঝাচ্ছে যে বায়ু মাধ্যম থেকে আলোকরশ্মি যখন ওই মাধ্যমে ঢুকবে, তখন ওর বেগটা 1.5 গুণ হ্রাস পাবে। বা ঘুরিয়ে তুমি যদি বলো, এই মাধ্যমটা থেকে আলোকরশ্মি যখন বায়ু মাধ্যমে যাবে, তখন তার বেগটা 1.5 গুণ বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছো প্রতিসরাঙ্ক কথাটার অর্থ কি, যে কত গুণ বা কত টাইমস বেগটা বাড়ছে বা কমছে, তার একটা আইডিয়া, সেটাকে আমরা কি বলবো, প্রতিসরাঙ্ক বলবো। সিম্পল জিনিস। তো সি যদি দেওয়া থাকে, ভি যদি দেওয়া থাকে, তুমি আরামসে মিউ বের করতে পারবে যে কত গুণ বৃদ্ধি পেলো বেগ বা কত গুণ হ্রাস পেলো বেগ, এভাবে বুঝতে পেরেছো আশা করি। অনেক সময় কি করে বলো তো, মিউটা দিয়ে দিল, ধরো তোমাকে মিউ দিয়ে দিল যে কোনো একটি মাধ্যমের মিউ হচ্ছে 4/3, আর বলে দেবে তাহলে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে, তুমি আরামসে করে দেবে। ফর্মুলা তুমি জানো, মিউ সমান সি বাই ভি। তাহলে কিভাবে করবে, 4/3 সমান সি কত, 3 × 10⁸ বাই ভি। তাহলে কণাকণি যদি গুণ করে দিই, 4v সমান 9, তাহলে ভি হয়ে যাবে 9 × 10⁸ বাই 4, মানে 2.25 ইন্টু না 2.5 হচ্ছে কি, 4 2 8 9 10, ঠিকই আছে তো, হ্যাঁ, ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড। তুমি আরামসে এরকম ক্যালকুলেট করতে পারবে। বোঝা গেছে প্রতিসরাঙ্ক কথাটার অর্থ কি। তাহলে আমরা মিউ সমান কি লিখবো, মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক মানে সি বাই বি। সি মানে কি, শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি মানে কি, ওই মাধ্যমে, যে মাধ্যমের কথা তুমি বলছো, এক্স ওয়াই জেড বা তোমার গ্লিসারিন হতে পারে, তেল হতে পারে, কাঁচ হতে পারে, যে মাধ্যমে যাচ্ছে, তাহলে সেই মাধ্যমে, যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে, এটা মানে সেই মাধ্যম না, সেই মাধ্যম। ওকে, সেই মাধ্যমে আলোর বেগ। ওয়াও, ভেরি নাইস। তাই এটাকে ভি দিয়ে লিখবো, এটাকে সি দিয়ে লিখবো। সি এর মান কিন্তু অলওয়েজ ধ্রুবক, 3 × 10⁸, কিন্তু ভি এর মান মাধ্যম অনুযায়ী পরিবর্তন হতে থাকবে। একটা ব্যাপারে তোমাদের ডাউট থাকতেই পারে, স্যার তাহলে প্রতিসরাঙ্ক বলবো যখন সবসময় কি বায়ু মাধ্যম থেকে ওই মাধ্যমে ঢুকতে হবে? যদি এরকম হয় স্যার, জল থেকে গ্লিসারিনে ঢোকে,
তখন তো স্যার মাঝখানে বায়ু মাধ্যম নেই, তাহলে লিখবেন কিভাবে? সি বাই ভি। সি তো থাকবেই না, শূন্য মাধ্যমে তো গল্পই নেই, জল থেকে বায়ু যে ঢুকছে, তখন কি তাহলে প্রতিসারাঙ্ক বলা যাবে না? আলবাত যাবে, সেটা আমরা অবশ্যই করতে পারবো। বায়ু হলে তো করতে পারবো সাধারণভাবে, সি বাই ভি তো লাগাতেই পারবো। আর যদি এরকম হয় যে কোনো একটা মাধ্যম থেকে আর একটা অন্য কোনো মাধ্যমে যাচ্ছে, সেখানে বায়ুও নেই শূন্যস্থানও নেই, তখন তাহলে আমি কিভাবে লিখবো সেই জিনিসটার একটা উদাহরণ আমি দিচ্ছি। ধরো আলোকরশ্মি কোনো একটা মাধ্যম থেকে, ধরো জল থেকে এলো, কোথায় এলো? তেলে এলো, বা কিছু একটা যা খুশি, গ্লিসারিনে এলো, তো এই মাধ্যম থেকে এলো আলোকরশ্মি, ধর এদিক দিয়ে আসলো, যা খুশি একটা হলো। তো তাহলে এই যে জল থেকে কোথায় এলো বলো? তেলে এলো। তাহলে এখানে যখন তুমি প্রতিসরাঙ্ক লিখবে, কিভাবে লিখবে সেটার একটা গল্প আছে। দেখো মিউ এই ক্ষেত্রে আমরা তো যা পড়েছি, সবার প্রথমে মিউটাকে যখন লিখবো, কোথায় যাচ্ছে আলোকরশ্মি বলো? তেলে যাচ্ছে। তেল মানে কি? অয়েল। আর জল মানে কি? ওয়াটার। তাহলে এটার প্রতিসারাঙ্ক আমি কি লিখবো? যেহেতু তেলে যাচ্ছে, তো যেখানে যাচ্ছে যেটা, সেটা ডান দিকে রাখবো, এই মিউটার ওই ডান দিকটাতে রাখবো, তাহলে অয়েলে যাচ্ছে। আর কোনখান থেকে আসছে বলো তো? জল থেকে আসছে, সেটাকে আমি এখানে লিখবো। বুঝতে পেরেছো কথাটার অর্থ? আর এই যে তেলের আমি লিখছি, আলোকরশ্মি তেলে প্রবেশ করছে জল থেকে, এই যে লিখলাম মিউ অয়েল, কার সাপেক্ষে? জলের সাপেক্ষে। এই সাপেক্ষে লেখাটাকে কি বলে বলো তো? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ওকে, তাহলে যখন আমি বায়ু সায়ারা নেবো না, বায়ুকে ছাড়াই আমি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে চলে যাবে আমাদের আলোকরশ্মি, তখন সেই জিনিসটাকে যখন আমি লিখব, সেই যে প্রতিসরাঙ্ক লেখার ধরনটা, ধাঁচাটা, স্টাইলটা, তাকে আমরা বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে হচ্ছে এটা, যে এটা মানে কি বুঝবো? যে দেখলেই বুঝে যাবো যে ওয়াটার থেকে কোথায় যাচ্ছে? অয়েলে যাচ্ছে। ধরো এরকম আমি লিখলাম যে এক্স ওয়াই, এখানে কি বুঝবো? যে আলোকরশ্মি এক্স নামক একটা কোনো মাধ্যম থেকে ওয়াই নামক মাধ্যমে যাচ্ছে। ধরো তুমি এরকম ভাবে লিখলে মিউ 1 2, তাহলে এটা কি বুঝবো? 1 নম্বর কোনো একটা মাধ্যম থেকে আলোকরশ্মি 2 নম্বর মাধ্যমে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে, উল্টোটা নয় কিন্তু, বাঁদিক থেকে ডান দিকে। কিন্তু লিখবো কিভাবে? যেখানে যাচ্ছে সেটা ডান দিকে থাকবে, আর যেখান থেকে আসছে সেটা বাঁদিকে থাকবে, মনে রাখার দরকার আছে। আর এটাকে তুমি যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করো, ধরো আমি এটাকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করছি, ভগ্নাংশ আকারে প্রকাশ করার নিয়ম হচ্ছে যেটা সামনে আছে সেটা লবে থাকবে, মানে মিউ 2, আর যেটা পিছনে আছে সেটা হরে থাকবে, মিউ 2 বাই মিউ 1। এটাকে ভগ্নাংশ আকারে কিভাবে লিখবে? মিউ অয়েল বাই মিউ ওয়াটার। এটাকে লিখলে কত হবে বলো? মিউ ওয়াই বাই মিউ এক্স। এবার এটা দেখে তোমার মনে হতেই পারে স্যার উল্টোটা যদি হয়, এখান জল থেকে তেলে এলো, সে তেল থেকে তো জলেও যেতে পারে। ইয়েস ইয়েস ইয়েস, কেন পারে না? তখন তাহলে কিভাবে লিখবো? যদি আবার তোমার তেল থেকে জলে যায়, তো যেখানে যাচ্ছে সেটা সামনে, তাহলে জলে যাচ্ছে মানে এখানে লিখবো, আর যেখান থেকে আসছে সেটাকে পিছনে লিখবো। আর ভগ্নাংশ আকারে যখন সাজাবো তখন কি নিয়ম? সামনেরটা বাই পিছনেরটা, মানে মিউ ডাব্লু বাই মিউ ও, সিম্পল জিনিস। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবে? জলের প্রতিসারাঙ্ক তেলের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসারাঙ্ক 1 নম্বরের সাপেক্ষে, ওয়াই মাধ্যমের প্রতিসারাঙ্ক এক্স এর সাপেক্ষে, তেলের প্রতিসারাঙ্ক জলের সাপেক্ষে, এইভাবে তোমায় বলতে হবে। আর একটা জিনিস, এদের মধ্যে আমি একটা সম্পর্ক দেখিয়ে দিচ্ছি, হেবি সুন্দর। দেখো 1 মিউ 2 মানে মিউ 2 বাই মিউ 1 হয়েছে। এবার তোমার যদি মনে হয় স্যার যদি উল্টো করে হয়, 1 থেকে 2 এ গেছে, যদি উল্টো যায় স্যার 2 থেকে যদি 1 এ আসে, সেটাকে তুমি কিভাবে লিখবে? সূত্র তাই সামনেরটা বাই পিছনেরটা, তাহলে মিউ 1 বাই মিউ 2। ওকে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর দিয়ে দাও সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার এই সমীকরণ দুটোকে যদি আমি গুণ করে দিই, এই 1 আর 2 কে যদি আমি গুণ করে দিই, দেখো তো কি হয়, চিনতে পারো কিনা? তাহলে সেই ক্ষেত্রে লিখবো 1 মিউ 2 গণিত 2 মিউ 1 সমান মিউ 2 বাই মিউ 1 ইন্টু, তাহলে যেমন ভাবে নিয়ম, বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণ হবে, ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ হবে। ওদিকটাতে কত হবে বলো? মিউ 1 বাই মিউ 2, তাহলে মিউ 2 কেটে গেল, মিউ 2 কেটে গেল, মিউ 1 কেটে গেল, তাহলে হয়ে গেল 1। ও হো 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 হো, এখানে কি শিখলে? যে 1 মিউ 2 সমান 1 বাই, ও হো হো, তার মানে এরা একে অপরের অনন্যক। জল থেকে তেলে গেলে ধরো যা হবে, তেল থেকে জলে এলে আমাকে করে দেখতে হবে না, জাস্ট কি করব? উল্টে দেবো ভগ্নাংশটাকে, তাহলেই পেয়ে যাব আনসার। বোঝা গেল? এটা কিন্তু মনে রাখতে হবে যে এক্স থেকে ওয়াই এ গেলে ধরো প্রতিসরাঙ্ক হলো 3 এর 2, তাহলে ওয়াই থেকে এক্স এ গেলে প্রতিসরাঙ্ক কত হবে? 3 এর 2 কে উল্টে দেবো, হয়ে যাবে 2 এর 3। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। কিভাবে হলো সেটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা বলবো আপেক্ষিক। যখন কোনো একটা মাধ্যমের সাপেক্ষে লিখবো সেটাকে আমরা কি বলবো? আপেক্ষিক। এবার এখানে দেখো সি এর আকারে হয় না, সেটা আমি তোমাকে দেখাতে পারি। যেমন এই ক্ষেত্রে আমি তোমাকে দেখাচ্ছি, ধরো 1 মিউ 2, তাহলে 1 মিউ 2 কে লিখবো কিভাবে? মিউ 2 বাই
μ1, ঠিক আছে। এবার তুমি বলবে এখানে তো কিছু তো নেই, এটা তো শুধুমাত্র 2 এর। এখানে একটা ব্যাপার আছে, যখন শুধুমাত্র 2 এর বলবো আমি, যেটা আগের গুলোতে আমি করছিলাম, শুধুমাত্র 2 এর মানে কিছু বলা নেই মানে কার সাপেক্ষে জানো? কিছু বলা নেই মানে সেটা বায়ুর সাপেক্ষে বা শূন্য স্থানের সাপেক্ষে, ঠিক আছে? এটা বোঝার দরকার আছে। তুমি যখন লিখবে মানে এই জিনিসটা, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তার আলোক রশ্মি বায়ু থেকে এলো, বায়ু থেকে কাঁচে প্রবেশ করলো, কাঁচকে আমরা কি লিখি? গ্লাস। ধরো এভাবে এলো, এসে কে গান বাজায় ভাই এখানে, হ্যাঁ, তাহলে বায়ু থেকে কোথায় আসলো বলো? কাছে আসলো। বায়ু মানে তো এয়ার, তাহলে এটাকে কিভাবে লিখবে? কিভাবে শিখালাম? যেখানে যাচ্ছে কাঁচ তাহলে গ্লাস, যেখান থেকে আসছে বায়ু থেকে আসছে মানে এয়ার, ঠিক আছে? তো এটাকে লিখবো কিভাবে স্টাইল মেরে? মিউ জি বাই মিউ এয়ার, ঠিক আছে? তো মিউ এয়ার কত হবে? এয়ারের প্রতিসরাঙ্ক কত হবে? বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? এটা খুব সহজ। মিউ এয়ার বা বায়ুর প্রতিসরাঙ্ক সূত্র আমরা জানি, সি বাই ভি। সিটা কত? 3 × 10⁸। আর ভি মানে কি কি বলেছিলাম? ওই মাধ্যমে বেগ। এখানে যেহেতু আমি এয়ারের কথাই বলছি, বায়ু মাধ্যমেই বেগ কত হয়? একই হবে, 3 × 10⁸। তাহলে কত হবে বলো? উত্তর 1 হবে। এটা মনে রাখতে হবে। বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? 1, কারণ সেই তো ভাই ইধার কা মাল উধার করে দিচ্ছে, সেই তো বায়ু থেকে বায়ুতেই যাচ্ছে। 3 × 10⁸ আর 3 × 10⁸ কেটে যাবে, কেটে গিয়ে কত হবে বলো? 1 হবে। তাহলে মিউ এয়ার কত হবে বলো? 1 হবে। তাই এটাকে যখন তুমি বুঝতে পেরেছো, কত লিখবে? এটা 1 যেহেতু হবে, শুধুমাত্র কি লিখে দেবো? মিউ জি। তাহলে এ মিউ জি লেখাও যা, শুধু মিউ জি লেখাও তাই। আর এই যে এভাবে লিখলাম বায়ু থেকে যখন যাবে, এই জিনিসটাকে কি বলে জানো? এটাকেই বলে পরম প্রতিসরাঙ্ক। পরম মানে আর কিছু না, কার সাপেক্ষে? সব সময় বায়ু সাপেক্ষেই হবে, অন্য কারো সাপেক্ষে হবে না। কিন্তু যখন এটা থেকে ওটা, এক্স থেকে ও ওয়াই, 1 থেকে 2, 5 থেকে 7, এরকম কোনো মাধ্যমের মধ্যে যখন আলোক রশ্মি যাবে, সেগুলোকে আমরা কি বলবো? যেখান থেকে যেখানে যাচ্ছে ওই দুজনের মধ্যে আপেক্ষিক বা রিলেটিভ প্রতিসরাঙ্ক, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে এগুলোকে, ঠিক আছে? কারণ প্রতিসরাঙ্ক মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মনে রাখতে হবে। ওকে, খুব সিম্পল জিনিস, আশা করি বুঝতে পেরেছো। তাহলে শুধু যখন লিখবো, ধরো মিউ এক্স লিখলাম, তার মানে তুমি এখান থেকে দেখে কি বুঝে নেবে? শুধু মিউ এক্স বলাও যা, মানে বায়ু থেকে কোথায় যাচ্ছে? ওই মাধ্যমে যাচ্ছে। আলাদা করে আর দেখানোর দরকার নেই, আরটা লেখার দরকার নেই। বাট যদি এরকম থাকে ওয়াই মিউ এক্স, এটা মানে বুঝতে হবে এটা অন্য কোনো একটা মাধ্যম থেকে এক্স মাধ্যমে, ওয়াই নামক একটা মাধ্যম থেকে এক্স মাধ্যমে যাচ্ছে, বায়ু থেকে যাচ্ছে না। তাহলে এটাকে আমরা বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর শুধু যখন একটা থাকবে সেটাকে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। পরম মানে কারো সাপেক্ষে নেই, কেউ নেই, মানে এয়ার আছে, শুধু 1, ওই জন্য এটা। আর যখন এরকম দুটো দিয়ে থাকবে তখন আমরা তাকে কি বলবো? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর লিখবো কিভাবে এটাকে জানো? এটা সামনেরটা বাই মিউ এক্স বাই মিউ ওয়াই, একদম সিম্পল, চাপ নেওয়ার কোনো কারণ নেই। ধরো আমি একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক লিখছি, 1 থেকে 2 যাচ্ছে আলোক রশ্মি, তো লিখবো কিভাবে? 1 থেকে 2 যাওয়া মানে 1 μ2, তো এটাকে লিখলে হবে μ2 বাই μ1। আবার μ2 2 যাচ্ছে, এটাকে যদি আমি পরমের আকারে লিখি, মিউ মানে আমরা জানি মিউ মানে কত হয়? সি বাই ভি। মিউ মানে কত হয়? সি বাই ভি। তাহলে μ2 মানে 2 নম্বর মাধ্যমে যাচ্ছে, তাহলে কি বলবো? সি বাই ওই 2 নম্বর মাধ্যমে আলোর যে বেগ, তাহলে ভি বলবো কি ভি2 বলে দেবো? ভি2 বলে দেবো ভিটাকে, কারণ যেহেতু 2 নম্বর মাধ্যম আমি স্পেসিফাই করে দিচ্ছি, বলে দিচ্ছি 2 নম্বর মাধ্যমে যাচ্ছে। আর 1 নম্বর মাধ্যম হলে কি বলবে? 1 নম্বর মাধ্যমে আলোর বেগ, সেটাকে আমি ভি1 দিয়ে লিখতে পারি। তো এইটুকু এটাকে কিভাবে লিখবো? দেখো μ2 মানে কত হবে বলো? সি বাই ভি2। μ1 মানে একই রকম ভাবে, তাহলে বায়ু থেকে কোথায় যাচ্ছে? 1 নম্বর মাধ্যমে যাচ্ছে, স্বাভাবিক ভাই। শুধু μ1 মানে এই যে বললাম কিছু নেই মানে কোথা থেকে যাচ্ছে? বায়ু থেকে যাচ্ছে। जिसके पास कोई नहीं होता उसके पास हमेशा हवा हवा रहता, ঠিক আছে? তাহলে ক্ষেত্রে কত হবে বলো? সি বাই ভি1। এবার প্রশ্ন করে দেবো, প্রশ্ন করলে কত হয়ে যাবে বলো? ভি1 বাই ভি2। তো ভি1 বাই ভি2, এটারও একটা ব্যাপার আছে। ভি মানে কত হয়? তরঙ্গ নিশ্চয়ই পড়েছো, তাই না? চেনা চেনা লাগছে। ভি সমান এফ ল্যামডা, ইয়েস, ভি সমান এফ ল্যামডা। যেহেতু ভি1 মানে কি? 1 নম্বর মাধ্যমে আলোর বেগ, তাহলে ওখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? λ1, ভি2 কত হবে? এফ ইন্টু λ2। এবার মনে হতে পারে স্যার কি হলো এটা, আপনি এফটাতে কই 1 দিলেন না, তো শুধু ল্যামডাটাতে 1 বললেন। এখানেও তো স্যার তাই, আপনি ল্যামডাটাই 2 দিলেন 2 নম্বর মাধ্যমের বেগ বলে, কিন্তু এফটা তো স্যার যেমন ছিল তেমনই রেখে দিলেন, F2 লিখলেন না তো?
এটা আশা করি সবাই পড়ে নিয়েছো। আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে তার কোন ধর্ম অপরিবর্তিত থাকে? তার আনসারটা হচ্ছে কম্পাঙ্ক। এফটা এখানে কম্পাঙ্ক, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কারণ কম্পাঙ্কটা হচ্ছে উৎসের ধর্ম। এক সেকেন্ডে কতবার উৎসটা কাঁপাকাঁপি করলো সেটার উপরে আমার যায় আসে না যে আলোকরশ্মি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তুমি এক সেকেন্ডে 10 বার কাঁপালে একটা দড়িকে ধরে, দড়ির আরেকটা প্রান্ত ধরে কেউ জলের তলায় থাকলেও সে 10টা কম্পন পাবে, তেলের তলায় থাকলেও 10টা কম্পন পাবে। ওই জন্য মনে রাখবে যে কম্পাঙ্ক যেহেতু উৎসের ধর্ম, মাধ্যম পরিবর্তন করলেও কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, এই জিনিসগুলো পরিবর্তনশীল, এগুলোর পরিবর্তন হয়ে যাবে। যেহেতু দেখতে পাচ্ছ তাহলে কম্পাঙ্ক কম্পাঙ্ক কেটে গেল, কেটেছে কত চলে আসলো λ1/λ2। তাহলে বুঝতে পেরেছো এখান থেকে কি লিখলাম? তাহলে প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক রয়েছে। প্রতিসরণ সম্পর্কিত কয়েকটা অঙ্ক এখন আমরা করব। তো সবার প্রথমে একটা অঙ্ক আমি নিয়েছি, দেখতেই পাচ্ছ কি আছে, যে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তাহলে মিউ যেটা হবে কার বলছে? জলের, তাহলে ওয়াটার লিখবো। কার সাপেক্ষে? বায়ু সাপেক্ষে মানে এয়ার, সেটা কত বলে দিয়েছে বলো? 1.33। এটাকে তুমি আকারে ভগ্নাংশ আকারে লিখলে মনে হয় 4/3 হয়, হ্যাঁ এরকমই হয়, 4/3 থেকে 3 4 10, এটাই আসবে। তারপরে বলছে জল সাপেক্ষে একটি তেলের প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? জল সাপেক্ষে। যার সাপেক্ষে সেটা পিছনে থাকবে আর যার সেটা সামনে থাকবে। একটি তেলের, তাহলে তেলের অয়েল লিখলাম। কার সাপেক্ষে? জল সাপেক্ষে, তাহলে এখানে ওয়াটার লিখবো। সেটা কত বলে দিয়েছে বলো? 1.45। ভালো কথা, লিখলাম, কোনো অসুবিধা নেই। এবং কি বলছে? তেলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। কার? কাঁচের, তাহলে গ্লাস। কার সাপেক্ষে? ওই তেলটার সাপেক্ষে, অয়েলের সাপেক্ষে। সেটা কত বলেছে বলো তোমায়? সেটা বলে দিয়েছে 0.78। 0.78। এবার তোমায় বের কি করতে বলেছে? বায়ু সাপেক্ষে কাঁচের, মানে তোমায় বের করতে হবে মিউ কার? কাঁচের। কাঁচ মানে গ্লাস, কার সাপেক্ষে? বায়ু সাপেক্ষে। আমি এটাও বলেছিলাম, আশা করি সবাই মনে আছে, যখনই বায়ু সাপেক্ষে বলবো তখন সেটাকে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। কিন্তু যখনই অন্য কিছু বলে দেবে, যেমন এটা এটা, এগুলোকে কিন্তু পরম বলতে পারবে না। ওকে, যাই হোক, এটা আমাদের আলোচ্য টপিক নয় এখানে, এটা আমাকে বের করতে হবে। সবার প্রথমে দেখো আমি লেখাটার স্টাইলটাও শিখিয়েছিলাম, কিভাবে লিখবে এটাকে বলো? সামনেরটা লবে যাবে, পিছনেরটা হরে আসবে। তাহলে মিউ ডাব্লু বাই মিউ এয়ার। আর এয়ার এর প্রতিসরাঙ্ক কত হয়? C/V। সেই তো 3 × 10⁸, ভিটাও কত? 3 × 10⁸। তো এর তো 1 হবে ভাই, চাপ নেওয়ার কোনো কারণ নেই। এটাকে কিভাবে লিখবে বলো? এটা কিন্তু আর এরকম না, মিউ অয়েল বাই মিউ ওয়াটার। আর এটাকে ভগ্নাংশ আকারে লিখলে কি হবে? মিউ গ্লাস বাই কত হবে বলো? মিউ অয়েল। এবার এই তিনটেকে সাজিয়ে তোমায় কি লিখতে হবে? দেখো, গ্লাসেরটা বের করতে হবে, কাঁচেরটা বের করতে হবে, তাহলে যারটা বের করবে তাকে লবে রাখতে হবে। এটাকে রাখতে হবে অথচ কাটাতে হবে, এটাকে রাখতে হবে অথচ কাটাতে হবে। 3টে সমীকরণ আমি পেয়ে গেছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো 3টে সমীকরণকে এক কাজ করি, দেখো আমাকে লাগবে কত? এটা মানে আমার লাগবে কত? মিউ জিটা লাগবে, কারণ মিউ এ তো 1 হয়ে যাবে ভাই, এটা নিয়ে কোনো কারণ নেই, শুধু মিউ জি। মিউ জিটাকে তাহলে লবে রাখতে হবে। তো এটাকে যেমন আছে 3 নম্বরকে রাখবো আমি মিউ নট মিউ ও দেখো কেটে যাবে, গুণ করলে কেটে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়ে গেছি। 3টাকে গুণ করে দাও। জাস্ট এক কাজ করো, 1 গণিত 2 গণিত 3 করে দাও। 3টাকে গুণ করে দিলে দেখো প্রথমেরটা কত আছে? মিউ ওয়াটার বাই এয়ার বলে 1। 2 নম্বরটাতে কি আছে বলো? মিউ অয়েল বাই মিউ ওয়াটার। 3 নম্বরটাতে কি আছে বলো? মিউ গ্লাস বাই মিউ অয়েল। এবার তো ভাই কোনো চাপ নেই, এটা কেটে গেল, এটা কেটে গেল, শুধু কত পড়ে থাকলো? মিউ জি। এটাই তো চেয়েছিলাম, মিউ জি বলাও যা, বায়ু সাপেক্ষে বলাও যা, শুধু মিউ জি বলাও তাই। তো শুধু কি করে দেবো? আমি 3টাকে গুণ করে দেবো, মানে উত্তর হয়ে যাবে আমার 1.33 গণিত 1. কি লিখছি ভাই? 1.45 1.45 গণিত 0.78 0.78। এটা হয়ে যাবে মিউ জি। তো এটাকে তুমি করে ফেলতে পারো, তাহলে এটা কত হবে? 133/100 গণিত 145/100 গণিত 78/100 সমান মিউ জি। এটাকে সমাধান করলে কত আসবে আমি ক্যালকুলেটরে মেরে দেখে বলে দিচ্ছি। তুমি যদি সমাধান করো, দেখলাম ক্যালকুলেটরে করে আনসার আসছে 1.5। আর কাঁচের ক্ষেত্রে তো তাই হয়, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5ই হয়। তো এটা একটা ভালো কোয়েশ্চেন, বুঝতেই পেরেছো
এই টাইপসের কোশ্চেন আশা করতে পারো। আচ্ছা, এখান থেকে একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো যে প্রতিসরাঙ্কর সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতে রয়েছে? কারণ এই জায়গাটা ভালো করে দেখো, তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি লিখেছিলাম, μ2 বাই, ভালো করে দেখো, μ2 বাই μ1 সমান, দেখো এখানে তো ছিল v1 বাই v2, ওখানে কত λ2 বাই λ1 হয়, কিন্তু λ1 বাই λ2। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতে আছে। যদিও এই সম্পর্কিত একটা ডেডিকেটেড ফর্মুলা আমাদের বিখ্যাত সায়েন্টিস্ট কোচি না কসি কিছু একটা বলে, কচিস ল বলে যে মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখান থেকেও দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলি ফর্মুলা, কোচিস সূত্র। তো এখান থেকে এটা বোঝা যায় যে তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার মিউ তত বেশি হবে, আর মিউ যত বেশি হবে সে তত বাঁকবে। চিনতে চেনা লাগছে না? বেগুনি বর্ণের আলো কেন সব থেকে বেশি বিচ্ছুরিত হয়, বেশি বেঁকে যায়? আর এটাই হচ্ছে কারণ, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই জন্য তার মিউটা বেশি, আর মিউ যত বেশি হবে তা সে তত বেশি কোণে ছড়িয়ে যাবে, বেশি কোণে বেঁকে যাবে। আর একই রকম ভাবে লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে লালের মিউটা কি হবে, প্রতিসরাঙ্ক কম হবে, ওই জন্য ও কম বাঁকবে। আশা করি বুঝতে পেরেছো। এই সম্পর্কিত একটা গ্রাফ আছে মিউ এর সাথে ল্যামডা, এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো দেখতে হয়, যে এটা বাড়লে এটা কমে যাবে। এটার অর্থটা বুঝতে পেরেছো এই গ্রাফটার? খুব সিম্পল কিন্তু, মানে তুমি যদি যে কোনো একটা বিন্দুকে নিয়ে দেখো, ধরো এই বিন্দুটাকে আমি ধরছি, তার মানে দেখো এর তরঙ্গ দৈর্ঘ্যটা কি আছে, কম আছে, কিন্তু মিউটা কি আছে, বেশি আছে। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার মিউ বেশি হবে। আবার ধরো তুমি এখানে একটা কোনো পয়েন্ট ধরো, এই পয়েন্টের জন্য দেখো এর তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি আছে, কিন্তু এর মিউ এর মানটা আবার কি হয়েছে, কমে গেছে। তাহলে মিউ কম তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অ্যান্ড ভাইস ভার্সা, তরঙ্গ দৈর্ঘ্য কম মিউ বেশি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এই সূত্রটাকে কি বললাম, কসির সূত্র, কোচি না, হ্যাঁ ঠিক আছে। আশা করি হ্যাঁ, এবি গুলো হচ্ছে ধ্রুবক। ওকে, এখান থেকেও বোঝা যাচ্ছিল যে মিউ এর সাথে তরঙ্গ দৈর্ঘ্য কি পাতে আছে, ব্যস্তানুপাতে আছে, কিন্তু আসলি সূত্র হচ্ছে ওটা। বোঝা গেছে?